আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আমি বরাবরের মতো মোহাম্মদ জিয়াউর রহমান তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। চতুর্থ অধ্যায়, একাদশ দ্বাদশ শ্রেণী চতুর্থ অধ্যায় নিউটনীয় বলবিদ্যা এর নমুনা সৃজনশীল প্রশ্ন 2 নম্বর নিয়ে। তো গত আমি 1 নম্বর সৃজনশীল তোমাদের করিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা ভালোভাবে করেছো এবং বুঝেছো। তো আজকে 2 নম্বর সৃজনশীল আমি তোমাদের মাঝে আলোচনা করব। এটি একটি ইম্পর্টেন্ট সৃজনশীল, পরীক্ষাতে বিগত অনেকবার এসেছে। তো এখানে দেখো আমি এইটা সৃজনশীলের মাধ্যমে কতগুলো প্রশ্ন হতে পারে বা এসেছে সেগুলো নিয়ে আমি তোমাদের মাঝে আলোচনা করব। দেখো সৃজনশীল প্রশ্নে কি বলা হয়েছে, যে রাজশাহী কলেজের পয়লা বৈশাখে ঘটকে ঘোড়ার গাড়িটি পিচ ঢালা পথে চলার সময় দেখা গেল এর সমরূপ চাকা দুটির সংযুক্ত ঘূর্ণন দ্বন্দ্ব 10 নিউটন মিটার টর্ক সৃষ্টি করে, যার 20% রাস্তার ঘর্ষণ এড়াতে ব্যয়িত হয়। চাকার ভর 100 কেজি এবং এর ব্যাস 2 মিটার। তাহলে এখন আমাদেরকে এখানে কি কি মান দেওয়া রয়েছে, যে দ্বন্দ্বের টর্ক দেওয়া রয়েছে, বস্তুর চাকার ভর রয়েছে এবং আমাদের ব্যাস দেওয়া রয়েছে। ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করে নিতে পারবো। এগুলো মান আমরা এখন লিখে নিই এবং পর্যায়ক্রমে আমরা অঙ্কগুলো করে নিই। তাহলে দেখো প্রথমে দেওয়া রয়েছে টর্ক। তাহলে দেওয়া আছে টর্ক টাউ ইকুয়াল টু কত দেওয়া আছে, 10 নিউটন মিটার। এরপরে দেওয়া রয়েছে চাকার ভর এফ দেওয়া আছে 100 কেজি। এরপরে দেওয়া আছে ব্যাস ডি সমান দেওয়া আছে 2 মিটার। ব্যাসার্ধ আর ইকুয়াল টু ডি বাই 2 অর্থাৎ 2/2 সমান 1 মিটার। এই হলো আমাদের মান দেওয়া রয়েছে। এই মানগুলো আমরা লিখে রাখলাম, কারণ গত যে ম্যাথ করেছিলাম একই রকম ভাবে এই মানগুলো দিয়ে আমাদের প্রশ্ন হতে পারে। এখানে চিত্র দিয়েও আসতে পারে, থিওরিক্যাল আসতে পারে, অথবা ভাষাটা ভিন্নভাবেও আসতে পারে। এখানে যে ভাষাটা ব্যবহার করেছি হয়তো বা এই ভাষাটিই নেই, অন্য কোনো ভাষাতেও ব্যবহার হতে পারে। এখন দেখো চাকার কেন্দ্রে জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়। তাহলে চাকার কেন্দ্র, চাকা একটি বৃত্তাকার চাকতির মতো। তাহলে বৃত্তাকার চাকতির ক্ষেত্রে জড়তার ভ্রামকের সূত্র এবং চক্রগতির ব্যাসার্ধের সূত্র বসিয়ে দিয়ে আমরা ক নাম্বার হিসাব করব। তাহলে বৃত্তাকার চাকতির জড়তার ভ্রামকের সূত্র আমরা যেটা জানি, ক নাম্বার আমরা জানি I ইকুয়াল হাফ m r স্কয়ার, তাহলে হাফ আমরা বসিয়ে দিলাম। m এর মান কত রয়েছে 100, r এর মান রয়েছে 1, তারপর স্কয়ার। তাহলে এখানে আমাদের মান কত পাওয়া গেল 50। তাহলে জড়তার ভ্রামক আমাদের এখানে মান পাওয়া গেল কত 50। তাহলে এই হলো আমাদের ক নম্বরের একটা অংশ। দ্বিতীয় অংশ বলছে চক্রগতির ব্যাসার্ধ কত। তাহলে চক্রগতির ব্যাসার্ধ আমরা জানি কে, অতএব কে ইজ ইকুয়াল টু আমরা জানি r ভাগ রুট ওভার 2, যেটা আমরা জানি r ভাগ রুট ওভার 2। তাহলে r এর মান আমাদের 1, তাহলে রুট ওভার 2, এটাই আমাদের অ্যানসার। এটা তুমি ক্যালকুলেশন করে নিয়েও নিতে পারবে অথবা সাধারণ এইভাবে রেখে দিতে পারবে। আর এর সাথে তোমরা এককগুলো একটু লিখে নাও। এই হলো আমাদের ক নাম্বার শেষ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো খ নাম্বারে কি প্রশ্ন দেওয়া হয়েছে। বলা হলো যে চাকাটির কৌণিক ত্বরণ বের করো। তাহলে কৌণিক ত্বরণ বের করার সূত্র আমরা জানি কি। তাহলে খ নাম্বার দেখো রয়েছে, খ নাম্বার কিভাবে করব আমরা। খ নাম্বার কৌণিক ত্বরণ। তাহলে কৌণিক ত্বরণের সূত্র আমরা, যেহেতু টর্কের মান দেওয়া আছে, তাহলে টর্কের সূত্র এবং আমরা আই এর মান পেলাম একটা 50। এটা আই এর মান লিখে নাও, যে আই দেওয়া থাকলো জড়তার ভ্রামক আই সমান 50, এটা লিখে নাও।
তাহলে i এর মান 50, এই মানটা লিখে আমরা নিলাম। এখন দেখো ক নম্বরে আমরা জানি তাহলে কৌণিক ভরবেগ আমরা টর্ক সমান টাউ ইকুয়াল টু i আলফা। তাহলে এখন দেখো অতএব কৌণিক ত্বরণ আমার আলফা ইকুয়াল টু কি হবে টাউ বাই i। তাহলে মান হলো আমাদের দেওয়া আছে 10 আর i এর মান রয়েছে 50। তাহলে এই হলো আমাদের 1/5, এই হলো আমাদের কৌণিক ত্বরণের আমাদের অ্যানসার। তো এখানেও ছোট ছোট অ্যানসার রয়েছে, যদি অধ্যায়টি অনেক বড়, অনেক অঙ্ক রয়েছে, অনেক সূত্র আছে, তবে তোমরা একটু মনোযোগ সহকারে রেগুলার অঙ্ক করতে থাকো, ইনশাআল্লাহ তোমাদের সমস্যা হবার কথা নয়। আমি যে তোমাদেরকে যে কটা সৃজনশীল দেব এই কটা সৃজনশীল করলে তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো গ নম্বরে কি বলা হয়েছে। গ নম্বরে বলা হয়েছে যে 1000 রেডিয়ান পার সেকেন্ড ঘূর্ণন বেগ অর্জন করতে চাকাটির কত সময় লাগবে। তাহলে রেডিয়ান পার সেকেন্ড কৌণিক ভরবেগ অর্জন করতে চাকাটির কত সময় লাগবে। তাহলে কৌণিক ভরবেগের সূত্র অনুসারে আমরা জানি কি কৌণিক ভরবেগের সূত্র ওমেগা ইকুয়াল টু 2π/t। এটা আমরা তাহলে এখান থেকে আমরা t এর মান বের করে নেব। তাহলে অতএব t ইকুয়াল টু কি হবে 2π ভাগ কৌণিক ভরবেগ ওমেগা। তাহলে 2π, ওমেগার মান কত হয়, ওমেগার মান রয়েছে 1000। তাহলে এই হলো আমাদের, এটা ক্যালকুলেশন করে নাও। তাহলে এটাই আমাদের এই সময়ের মান বা গ নম্বরের উত্তর। তো নিশ্চয়ই তোমরা বুঝেছো। এরপরে দেখো আমাদের গ নম্বরে কি বলেছে, যে কটা অঙ্ক করলাম আসলে এখানে কিন্তু আমাদের অত প্যাচ বা অত জটিলতার কোনো অঙ্ক এখানে এখনো দেওয়া হয় নাই। আচ্ছা, এরপরে দেখো ঘ নম্বরে কি বলা হয়েছে। আচ্ছা, ঘ নম্বরে কি বলা হয়েছে, পাতলা চাকার যে কোনো ব্যাসের জড়তার ভ্রামক বের করো। তাহলে পাতলা চাকার যে কোনো ঘ নাম্বার যে কোনো ব্যাসের জড়তার ভ্রামকের সূত্র আমরা জানি একই রকম ভাবে। তাহলে সূত্রটি তোমরা লেখো। দেখো i ইকুয়াল টু জড়তার ভ্রামক i ইকুয়াল টু হাফ m r স্কয়ার, যেটা আমরা ক নম্বরে অলরেডি করেছি। ক নম্বরে এখানকার উত্তর একই, এটা সমান সমান কত হলো 50। পাতলা চাকার জন্য তোমরা মনে রাখবে, এগুলো প্রশ্ন আমি রেখেছি যে কোনো সময় যদি হয়তো বা বিগত সালে তেমন আসে না, কিন্তু এগুলো দিয়েছি এমসিকিউ এর জন্য, যেহেতু তোমাদের এর প্রয়োজন এমসিকিউ এর জন্য বেশি প্রয়োজন হবে, এবং এখানে সৃজনশীল আকারেও তোমার দেওয়া থাকতে পারে। পাতলা চাকার সূত্র এবং আমরা যে চাকা ব্যবহার করেছি শুধু তার সূত্রটা একই। এবং পাতলা বৃত্তাকার চাকার পৃষ্ঠে অবিলম্বভাবে জড়তার ভ্রামক বের করো, এটাও কিন্তু আমাদের একই সূত্র। পৃষ্ঠের সূত্রটা একটু আলাদা। পৃষ্ঠের সূত্রটা দেখো নিউ ইকুয়াল টু i ইকুয়াল টু কি হবে, পাতলা অবিলম্বভাবে সূত্রটা হবে 3/2 m r স্কয়ার, 3/2 m r স্কয়ার, এই হলো আমাদের সূত্র। তাহলে 3/2 এর মান বসে 3/2, m এর মান আমাদের কত রয়েছে 100, আর r এর মান আমাদের জানা 1 এর স্কয়ার। তাহলে এখানে কত হলো, এর বাদটা 50, এর কত হলো 150। তাহলে এটা হলো জড়তার ভ্রামক কত হলো 150। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা অবশ্যই। আচ্ছা, ইয়ে নাম্বার শেষ হলো। এরপরে দেখো চ নাম্বার কি আমাদের পায়। চ নাম্বার দেখে নাও। চ নাম্বার একটি নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ বের করো। তাহলে নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামকের সূত্র যেটা আমরা জানি, একই সূত্র আমাদের। নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামকের সূত্র একই, আমরা যেটা ক নাম্বারে পড়েছি, ওই i ইকুয়াল টু হাফ m r স্কয়ার, একই সূত্র রয়েছে। তাহলে এখানে আমাদের একই মান বসিয়ে দাও, m এর মান 100 আর r এর মান 1 স্কয়ার। তাহলে এটা মান কত হলো 50। এটা হলো জড়তার ভ্রামক। চক্রগতির ব্যাসার্ধ কত হবে, চক্রগতির ব্যাসার্ধের সূত্র আমাদের k ইকুয়াল টু একই রকম ভাবে, অতএব চক্রগতির ব্যাসার্ধ k ইকুয়াল টু r বাই k ইকুয়াল টু r বাই কত হবে, r বাই √2, r বাই √2, যেটা আমরা ক নাম্বারে করেছি। তাহলে r এর মান 1 আর √2, এই হলো আমাদের চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়। ক্লিয়ার। এরপরে দেখো 6 নম্বরে কি বলা হয়েছে।
এরপরে 6 নম্বরে বলা হয়েছে দেখো প্রতি মিনিটে চাকাটির কৌণিক বেগ বের করো। তাহলে প্রতি মিনিটে চাকাটির কৌণিক বেগ বের করার জন্য আমাদের কৌণিক বেগের সূত্র আমরা যেটা জানি ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ভাগ টি। তাহলে এখন দেখো 2 পাই এর মান আমাদের 2 পাই, আর প্রতি মিনিট যেহেতু রয়েছে 60 সেকেন্ড, তাহলে এটাই আমাদের, এটা যা মান আসবে এটাই আমাদের অ্যানসার। তাহলে কত আসে আমরা দেখো বের করি, কত আসে আমাদের উত্তর। তোমরা ক্যালকুলেটরে করে নাও, দেখো কত आंसर আসে। 2 গুণন যেটা রয়েছে 3.14, তাহলে এত ভাগ রয়েছে কত 60। তাহলে আমাদের কৌণিক বেগের মান 0.104 এত আমাদের কৌণিক বেগের মান আমরা পেলাম, প্রতি মিনিটে কৌণিক বেগের মান চাকার। তাহলে এটা হলো আমাদের 6 নম্বরের অ্যানসার। এর একক রেডিয়ান পার সেকেন্ড। একক লিখে নাও, এককগুলো একটু লিখে নিও, হ্যাঁ মনে রাখবে এককগুলো। এরপরে দেখো জ নম্বরে কি রয়েছে, জ নম্বরে কি আছে, ঘূর্ণন গতিশক্তি হিসাব করো। তাহলে ঘূর্ণন গতিশক্তি হিসাবের সূত্র কি আমরা জানি, E ইকুয়াল টু কত হবে, হাফ এম আই স্কয়ার ইকুয়াল টু কি হবে, হাফ আই ওমেগা স্কয়ার। সরি, এখানে কি হবে, হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে এখন দেখো, তাহলে হাফ আমরা লিখলাম, তাহলে দেখো জ নম্বরে কি বলা হয়েছে, ঘূর্ণন গতিশক্তি হিসাব করো। তাহলে ঘূর্ণন গতিশক্তির জন্য আমরা জানি E ইকুয়াল টু কি হবে, হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে এখন দেখো হাফ আমরা মান বসিয়ে দেব, আই এর মান বের করেছি কত আমরা 50, আই এর মান কত আমরা কোন নাম্বার হিসাব করেছিলাম 50, আর ওমেগার মান আমরা হিসাব করলাম কত 0.1470। এটা হলো আমাদের স্কয়ার। এইটাকে আমরা ক্যালকুলেট করলে আমাদের কৌণিক গতিশক্তি পেয়ে যাব। তাহলে কৌণিক গতিশক্তি কত হচ্ছে, ক্যালকুলেটর বের করো, ক্যালকুলেটর বের করে হিসাব করো, দেখো কত হয়, 0.1047। আচ্ছা এত, তারপরে রয়েছে গুণ 50, তারপরে গুণ রয়েছে 5। তাহলে এটার অ্যানসার হলো আমাদের 0.27 আমাদের 41। এত হলো আমাদের শক্তি, আর শক্তির একক অলওয়েজ জুল হবে, এটা শক্তির একক অলওয়েজ জুল ব্যবহার করব। এ হলো আমাদের জ নম্বরের আমাদের অ্যানসার। জ নম্বরটা একটু মনে রাখো, জ নম্বরের ইটা মনে রাখতে হবে। তাহলে আমরা ঘূর্ণন গতিশক্তি কত পেলাম, E সমান আমরা পেলাম 0.2741। ওকে, এই আমরা লিখে দিলাম, এই হলো জ নাম্বার। এরপরে দেখো ঝ নম্বরে কি বলেছে, ঝ নম্বরে বলা হয়েছে চাকার ব্যাসার্ধ দ্বিগুণ করলে ঘূর্ণন গতিশক্তি দ্বিগুণ হবে কিনা। এর হচ্ছে চাকার ব্যাসার্ধ দ্বিগুণ করলে ঘূর্ণন গতিশক্তি দ্বিগুণ হবে কিনা, তাহলে এটা এখন আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো ঝ নম্বরে বলা হয়েছে কি, ছ নম্বরে বলা হলো চাকার ব্যাসার্ধ দ্বিগুণ করা হবে। তাহলে চাকার ব্যাসার্ধ আমরা দ্বিগুণ করি, ব্যাসার্ধ আমাদের দেওয়া আছে কত 1 মিটার। তাহলে ব্যাসার্ধ আর সমান কত হলো 2 মিটার করলাম, দ্বিগুণ করলে ঘূর্ণন গতিশক্তি দ্বিগুণ হবে কিনা। তাহলে ঘূর্ণন গতিশক্তি সমান আমরা জানি E ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে এখন দেখো এই আই এর মান আমাকে বের করতে হবে। তাহলে আই এর মান কত, আই সমান আমরা কি জানি, চাকার ক্ষেত্রে হাফ, চাকার ক্ষেত্রে আমরা জানি হাফ এম আর স্কয়ার। তাহলে আমরা জানি কি হাফ এম আর স্কয়ার। তাহলে এখানে আবার রয়েছে ওমেগা স্কয়ার। তাহলে এখানে মান বসিয়ে দাও। তাহলে এখন মান দেখো কত হয়, তাহলে এখানে হলো 1/4, এম এর মান হলো 100, আর এর মান আমাদের কত রয়েছে, আর এর মান আমাদের 2, তারপর স্কয়ার। ওমেগার মান আমরা কত পেয়েছি, ওমেগার মান পেয়েছিলাম 0. যেটা রয়েছে ওমেগা সমান আমরা কত মান পেয়েছিলাম, ওমেগা সমান 0.1047। আচ্ছা এখানে মান বসিয়ে দাও 0.1047।
এতর উপর স্কয়ার। এই হলো আমাদের অ্যানসার। এখন দেখো আগে যে আমরা গতিশক্তি পেয়েছি এই গতিশক্তির দ্বিগুণ হয় কিনা এখন আমরা এটা হিসাব করে নিই। দেখো তাহলে আমাদের এখানকার অ্যানসার হয়ে যাবে। তাহলে এখন দেখো 0.1047 গুণ 0.1047, আচ্ছা এটাকে বর্গ করলাম, তারপরে রয়েছে 4 বর্গ করলাম, তারপরে রয়েছে 100, তারপরে রয়েছে কত আমাদের 100 কে 4 দিয়ে ভাগ, আমাদের কত 4। তাহলে আমাদের মান পাওয়া গেল দেখো 1.096। এই হলো আমাদের মান। তাহলে এখন দেখো আমরা যেটা হিসাব করেছি যে গতিশক্তি কত মান ছিল 0.274। এখানে দেখো দ্বিগুণ হয়েছে কিনা, দ্বিগুণের বেশি কিন্তু পাওয়া সম্ভব। তাহলে এটা যদি আমরা যেহেতু আমরা পেয়েছি আগের অঙ্কে জ নম্বরে পেয়েছি, তাহলে এটা যদি আমরা 2 ধরি তাহলে এটাকে আমরা ধরলাম 1 ধরে নিলাম। জ নাম্বার থেকে পাই আমরা, জ নাম থেকে হতে তাহলে E2 সমান সমান কত পেয়েছি 0.274। তাহলে এখন দেখো এইটা, তাহলে এখন আমরা এটা কি করব, তাহলে এখন ভাগ করে দিই তাহলে কত হয়, তাহলে আমরা অনুপাত করব E1 ভাগ E2 সমান সমান E1 মানে এত, 2 ভাগ কত রয়েছে এত। তাহলে এখন ভাগ করে দেখো কত মান পাওয়া যায়। এত ভাগ 0.274। তাহলে দেখো 3 গুণ পাওয়া যায়। কত পাওয়া যায় 3.9 প্রায় 4 গুণ পাওয়া যায়, মানে দ্বিগুণের বেশি পাওয়া যাবে। তাহলে এখানে আমাদের সত্যতা ঠিকই আছে, সে দ্বিগুণের বেশি পাওয়া যাবে। তাহলে E1 সমান সমান আমাদের কত হলো যে প্রায় 4 E2 মানে 4 গুণ পাওয়া যাবে। যদি চাকার ব্যাসার্ধ আমরা দ্বিগুণ করি তাহলে আমাদের গতিশক্তি 4 গুণ হবে, মানে দ্বিগুণ নয় 4 গুণ হয়ে যাবে। তো ঠিক আছে, এরপরে দেখো কোন নাম্বারের রয়েছে, এখানে কি বলা হয়েছে চাকার ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয় তাহলে ঘূর্ণন গতিশক্তি অর্ধেক হবে কিনা। এটা আগেকার অঙ্কের মতোই। তাহলে চাকার ব্যাসার্ধ আমাদের রয়েছে 1, তাহলে এখন রয়েছে আমরা লিখলাম, দেখো কত পাওয়া যায় চাকার ব্যাসার্ধ আমাদের 1 কে আমরা তো অর্ধেক করলাম মানে হাফ করলাম, হাফ করার পরে এখন ঘূর্ণন গতিশক্তি আমরা হিসাব করব, তাহলে অর্ধেক হবে কিনা। তাহলে ঘূর্ণন গতিশক্তি E সমান সমান একই রকম ভাবে আমরা হিসাব করব 1 হাফ I ওমেগা স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমাদের হাফ I এর মান কি হাফ m r স্কয়ার আর ওমেগা স্কয়ার। তাহলে এখন মান বসিয়ে দাও 1/4, m এর মান রয়েছে 100, r এর মান রয়েছে আমরা কত করলাম হাফ 0.5 তারপর স্কয়ার, আর ওমেগার মান আমাদের জানা আগেকার মানের মতোই 4/7 তারপর স্কয়ার। তাহলে এখন দেখো এই মানটা আগেকার গতিশক্তির অর্ধেক হয় কিনা। এখন দেখো হিসাব করে নাও 1047 বর্গ করো, তাহলে বর্গ তারপরে বর্গ করো তার সাথে 0.5 কে বর্গ করো, এরপরে গুণ করো 100, তারপরে করো 0.25। তাহলে দেখো আমরা কত মান পেলাম 0.0685 এত পেলাম। তাহলে এখন আগের মতোই জ নাম্বার থেকে যে শক্তি পেয়েছি জ নাম হতে জতে যেটা রয়েছে E2 সমান সমান আমরা কত পেলাম 0.27274। তাহলে এখন এটাকে অনুপাত করো, তাহলে অনুপাত করলে কত হয়, অতএব E1 বা E2 করলে আমরা কত হবে E1 এর মান 0.06 এত যেটা রয়েছে ভাগ আমাদের কত হচ্ছে 0.774। তাহলে এখন এটাকে আমরা দেখো এটাকে আমরা অর্ধেক করলাম, অর্ধেক করে ভাগ করব, তাহলে ভাগ করলে কত হয় 0.2741 অর্ধেক হয় কিনা এটাকে আমরা প্রমাণ করতে হবে। প্রায় অর্ধেক দেখো হয়েছে, সমান সমান দেখো 499 মানে প্রায় অর্ধেক হয়েছে। তাহলে অর্ধেক করা কি হবে সম্ভব হবে, তাহলে অর্ধেক করা কি হলো সম্ভব হলো। তাহলে এটা হলো আমাদের ও নাম্বারের
সলিউশন, এইভাবে তোমাদেরকে কোশ্চেন করা হবে। তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং অঙ্কটা করে নাও। দেখো তোমাদের অঙ্ক করতে এত কঠিন বা বেগ পেতে হবে না, একটা সৃজনশীল করলে তোমার বইয়ের প্রায় অর্ধেক সলিউশন হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো ত নাম্বার। ত নম্বরে কি বলেছে, ঘূর্ণন গতিশক্তি দ্বিগুণ পেতে হলে ব্যাসার্ধ কত গুণ হ্রাস বা বৃদ্ধি করতে হবে। তাহলে ঘূর্ণন গতিশক্তি আমরা 4 গুণ পেয়েছিলাম, তাহলে এটাকে শুধু 2 গুণ করব, তাহলে এর দ্বিগুণ। তাহলে ই সমান সমান আমাদের দেওয়া আছে কত, 0.274, তাহলে এত দেওয়া আছে, এত মানকে আমরা দ্বিগুণ করব, দ্বিগুণ করে আমরা কত পাই সেটা বের করব। তাহলে ই সমান সমান আমরা 2e লিখব, এই তো কথা, e1 সমান সমান 2e লিখব। তাহলে এখন দেখো, তাহলে আমাদের ব্যাসার্ধ কত, তাহলে আমরা জানি e1 সমান সমান আমরা কি হবে, হাফ i ওমেগা স্কয়ার। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করে নিই ভিতর থেকে, তাহলে এখানে মান কত রয়েছে, হাফ i এর মান কত রয়েছে, হাফ m r স্কয়ার আর ওমেগা স্কয়ার। তাহলে এখন এখান থেকে r এর মান বের করব আমরা, তাহলে অতএব r স্কয়ার সমান কত হচ্ছে, এইটা আবারে দিলাম, তাহলে 4 e1 আর 4 e1 আর ভাগ আমাদের কত হলো m ওমেগা স্কয়ার। তাহলে এই বর্গ যদি আমি উঠিয়ে দিই, তাহলে এখানে বর্গটা কি হবে, তাহলে এইটা করব। তাহলে এই মান এখন বসিয়ে দাও, তাহলে √, কত হলো 4 গুণন 2 e এর মান, e1 এর মান কত, e এর মান হলো 0.274, বাই হলো আমাদের কত, m এর মান 100, আর ওমেগার মান আমাদের দেওয়া রয়েছে, পেয়েছি আমরা আগে 0.1047, তার উপর কি হবে স্কয়ার। এইটা সলিউশন করে নাও, তাহলে আমাদের ত নাম্বার হয়ে যাবে যে আসলে ব্যাসার্ধের আগে যে মান ছিল 1, 1 এর থেকে বড় হয়েছে না 1 এর থেকে ছোট হয়েছে, সেটাই আমাকে বের করতে বলেছে, যে কতটুকু হ্রাস পেল, যদি বড় হয় তাহলে 1 থেকে বাদ দিয়ে দেখব কতটুকু বৃদ্ধি পেল, আর যদি কম হয় তাহলে 1 থেকে বাদ দিয়ে দেখব কতটুকু কম হলো। এটাই আমাদের ত নম্বরের অ্যানসার। ওকে, ক্লিয়ার? এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা কি দিয়েছে, যে 2 মিটার পার সেকেন্ড বেগে, রৈখিক বেগে গতিশীল হলে চাকাটির রৈখিক গতিশক্তি ও কৌণিক গতিশক্তির তুলনা করো। তাহলে আমরা কৌণিক গতিশক্তির মান অলরেডি বের করেছি, এখন রৈখিক গতিশক্তির সূত্র আমরা যেটা জানি, রৈখিক গতিশক্তির সূত্র জানি কি, E কে সমান সমান হাফ m v স্কয়ার, আমরা যা চতুর্থ পঞ্চম অধ্যায়ে পাবো ইনশাআল্লাহ। তাহলে এই বা এসএসসি তে পড়ে এসেছে এই সূত্রটি, হাফ m এর মান 100 আর বেগের মান কত রয়েছে 2 স্কয়ার। তাহলে এখানে আমরা কত হচ্ছে 2 বা 4 বাদ দিলে আমাদের মান পাওয়া যায় 200। তাহলে 200 জুল শক্তি হচ্ছে, কিন্তু আমাদের কৌণিক গতিশক্তি আমরা কি জানি, কৌণিক গতিশক্তি আমরা পেয়েছি EP যেটা ধরতে পারো, বা E1 যেটা আমরা জ নম্বরে হিসাব করেছি কত, এত। তাহলে এরা দুটোর মানের মধ্যে দেখো অনেক পার্থক্য রয়েছে, তুলনা কত, অনেক গুণ তুলনা। দেখো তুলনা কত হয়, অনেক গুণ তুলনা হয় না, তাহলে তুলনা করো, দেখো কত গুণ হয়। তাহলে E কে ভাগ E1 সমান সমান কত হলো, E কে এর মান 200 বা রয়েছে 0.274। তাহলে তুলনা করলে দেখো যে কৌণিক গতিশক্তি থেকে রৈখিক গতিশক্তি কত গুণ আমরা পাই। তাহলে 200 কে ভাগ করব আমরা কত দিয়ে, 0.274, তাহলে এখানে আমার কত হলো 719.66, তাহলে এত গুণ বেশি হবে। কৌণিক গতিশক্তি থেকে রৈখিক গতিশক্তি এত গুণ বেশি হবে, কৌণিক গতিশক্তি থেকে রৈখিক গতিশক্তি কত হবে, রৈখিক গতিশক্তি এত গুণ হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা এরপরে 10 নাম্বার দেখো কি বলেছে, চাকাটি প্রতি মিনিটে 10 বার ঘুরছে এবং থামানোর সময় 20 সেকেন্ডে থেমে যায়, ফলে কতবার ঘূর্ণনের পর গাড়িটি থামবে। তাহলে এখন দেখো এখানে থামার জন্য যে সূত্র ব্যবহার করা হয়েছে, তোমরা দেখো যে সূত্রটি কি ব্যবহার করা আছে। তাহলে আমরা জানি
প্রথমে আমাদেরকে বের করে নিতে হবে যে কৌণিক বেগ কত এই চাকার ক্ষেত্রে। যে কৌণিক বেগ আমরা হিসাব করে নিই, কৌণিক বেগ ওমেগা সমান সমান 2 পাই ভাগ টি। তাহলে 2 পাই টি এর মান কত রয়েছে 1 মিনিট মানে 60 সেকেন্ড এত। আর কয়বার ঘুরছে আমাদের 10 বার ঘুরছে, তাহলে এখানে হলো n। এটার মান কত হয় তাহলে এটা থেকে আমরা অঙ্ক করে নিব, তাহলে আমাদের কৌণিক বেগ পেয়ে যাব। কৌণিক বেগ আগে আমাদেরকে বের করতে হবে। তাহলে কৌণিক বেগ যদি আমি বের করি তাহলে এটারে বাদ দিলে 3, তাহলে উপরে থাকে 3, উপরে থাকলে কত পায়ের মান হলো 3.1416 বাই নিচে আছে কত 3, তাহলে কত হলো 1.0472, এত হলো আমাদের ওমেগার মান। তাহলে এইখানে আমরা কৌণিক সরণ বের করে নেব যে কতখানি সরণ হচ্ছে আমরা এই 20 সেকেন্ডে। তাহলে থিটা ইকুয়াল টু আমাদের যেটা হয় ওমেগা বাই 2 প্লাস 0 যেটা রয়েছে গুণন টি এর মান। টি মানে কত, টি মানে 20। তাহলে এই মান আমরা আগে বের করে নিলাম। তাহলে দেখো এখানে মান বের করে নিলাম ওমেগার মান 1.0741 বাই 2 গুণন টি এর মান হলো 20। তাহলে এখন দেখো এখানে আমাদের মান কত দাঁড়ালো, তাহলে 1.0471 ভাগ করলাম কত 2 দিয়ে ভাগ, তার সাথে আমাকে গুণ করতে হবে কত দিয়ে 20 দিয়ে গুণ করলে 10 এটার মান আমাদের হয় 10.41। এত হলো আমাদের কৌণিক সরণ। তাহলে অতএব আমাদের এখন সংখ্যা কত n = থিটা বাই 2 পাই, তাহলে এটার মান হলো 10. এত বাই 2 পাই এর মান আমাদের বসিয়ে দিলাম। 2 পাই বসিয়ে 3 থেকে 9, 3 থেকে 6 পারে প্রায় 1.5 বার বা 2 বার করে প্রায় কত ঘুরবে, প্রায় আমাদের কত 2 বার বা 1.5 পাক ঘুরবে। 1.5 পাক ঘোরার পরে 1.5 মানে এটাকে আমরা যদি লিখি প্রায় 2 বার, তাহলে 2 বার ঘোরার পরে চাকাটি কি হবে থেমে যাবে। ওকে, এরপরে দেখো 10 নম্বরে কি বলা রয়েছে যে যদি ব্যাসার্ধ দ্বিগুণ ও ভর অর্ধেক হলে টর্কের কত পরিবর্তন হবে। তাহলে টর্কের সূত্র আমরা যেটা জানি, টর্ক আগের মান দেওয়া আছে 10 নম্বর যেটা রয়েছে টর্ক টাউ ইকুয়াল টু কি হবে আই আলফা। তাহলে এই যে আই এর মান কি করব আমরা ব্যাসার্ধ দ্বিগুণ করব একবার, আই এর মান কি হবে এম আর স্কয়ার ইনটু আলফা। তাহলে আলফা কৌণিক, তাহলে টর্কের মান প্রথমে যদি দেওয়া ছিল সেখানটা আমরা খ নম্বরে পেয়েছিলাম, খ নম্বর থেকে আমরা এখানে মান বসিয়ে দিব কৌণিক ত্বরণের। আর এই যে আর প্রথমে আর কে আমরা দ্বিগুণ করব, তারপরে ভরকে আমরা অর্ধেক করব। এই টর্কের মান যেটা পাবো দুটি আলাদা আলাদা ভাবে সেই প্রথম টর্কের সাথে আমরা তুলনা করব, তাহলে কত পরিবর্তন হলো আমরা পেয়ে যাব। এরপরে দেখো 9 নম্বর যেটা রয়েছে চাকাটির কৌণিক ভরবেগ কত। কৌণিক ভরবেগ ইকুয়াল টু কি আমাদের সূত্র, কৌণিক ভরবেগের সূত্র কি I ওমেগা। তাহলে I এর মান আমরা যেটা শুরুতেই পেয়েছি, এই যে I এর মান আমাদের দেওয়া, ওমেগার মান আমরা বের করেছি এত, সেটার মান দেওয়া। তাহলে এই দুটোর মান বসিয়ে দিয়ে গুণ করলে আমাদের কৌণিক ভরবেগের মান পেয়ে যাব। এরপরে 10 নাম্বার দেখো রয়েছে কি কেন্দ্রমুখী ত্বরণ ও কেন্দ্রমুখী বল কত হবে। কেন্দ্রমুখী ত্বরণের সূত্র কি, কেন্দ্রমুখী ত্বরণের সূত্র A = v² ভাগ r। তাহলে v² এর মান কি ওমেগা r, তারপর r তার স্কয়ার, তাহলে কি হলো ওমেগা স্কয়ার r। তাহলে ওমেগার মান আমাদের জানা, r এর মান আমাদের জানা, এখান থেকে আমরা কৌণিক কেন্দ্রমুখী ত্বরণের মান বের করে নিলাম। এবং কেন্দ্রমুখী বলের মান একই, বল F = m ওমেগা স্কয়ার r। এটা দিয়ে আমরা বের করে নিতে পারবো, যেটা আমাদের সবগুলো মানই আমাদের জানা হয়ে গেছে অলরেডি। এরপরে দেখো পরেরগুলো দেখো প্রিয় শিক্ষার্থীরা, পরেরগুলো দেখো রয়েছে 6 নম্বরে কি বলেছে চাকার টান বল বা প্রযুক্ত বল কত। টান বল বা প্রযুক্ত বল আমরা যেটা হিসাব করেছি যে F = m ওমেগা স্কয়ার r। এটা থেকে আমরা দেখো সব মান আমাদের দেওয়া রয়েছে, m এর মান রয়েছে, ওমেগার মান বের করেছি আমরা, r এর মান দেওয়া রয়েছে। এটাই আমাদের টান বল বা প্রযুক্ত বলের মান আমরা হিসাব করে নিতে পারবো। এরপরে দেখো 10 নম্বর যে রয়েছে চাকাটির কেন্দ্রে জড়তার ভ্রামকের সমান লম্বা, সোজা দ্বন্দ্বের ভ্রামক কল্পনা করলে দ্বন্দ্বটির দৈর্ঘ্য বের করো। তাহলে সোজা দ্বন্দ্বের আমরা যেটা জড়তার ভ্রামক আমরা জানি, সোজার জন্য জড়তার ভ্রামক আমরা জানি I = 1 বাই I = যেটা রয়েছে 1/12
এম এল স্কয়ার। তাহলে এখান থেকে এল এর মান আমরা বের করে নেব। এল ইজ ইকুয়াল টু কি হবে তাহলে 12i ভাগ হয়েছে এম। এই মান আমাদের বসিয়ে দাও, তাহলে আমাদের দৈর্ঘ্যের মান পেয়ে যাব। তাহলে আই এর মান প্রথমে যেটা আমরা পেয়েছি এই যে 50 আর গুণন 12 আর এম এর মান কত রয়েছে 100। তাহলে এই দুইটা গুণ করে দাও, তাহলে কত হয়, এটা 2 আর 2 দিয়ে কাটলে 6, তাহলে 6 হয় আমাদের 6 মিটার হবে দৈর্ঘ্য। আমাদের এই দণ্ডের দৈর্ঘ্য হবে 6 মিটার। তাহলে এখন দেখো 6 মিটার যদি হয় তাহলে এখন আমরা নির্ণীত দণ্ডের প্রান্তবিন্দু ও ঠিক মাঝখানে জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ বের করব। তাহলে আমরা দণ্ডের দৈর্ঘ্য পেলাম 6 মিটার। তাহলে এই 6 মিটার দিয়ে বাকিগুলো দুই অঙ্কটা করে নেব। কি অঙ্ক করব, তাহলে প্রান্তবিন্দু আমাদের জড়তার ভ্রামকের সূত্র I = কি হবে, প্রান্তবিন্দু জড়তার ভ্রামকের সূত্র I = 1/3 ml স্কয়ার, 1/3 ml স্কয়ার। তাহলে এখানে m এর মান আমাদের 100, l এর মান 6। তাহলে l এর মান আমাদের 6 বসিয়ে দাও, তাহলে আমাদের হয়ে যাবে। এবং k এর মান কত হচ্ছে, k এর মান হচ্ছে আমাদের k সমান কত পাই, l ভাগ √3, l ভাগ √3 হলো আমাদের k এর মান। তাহলে এটা থেকে আমরা প্রান্তবিন্দুর ক্ষেত্রে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ হিসাব করলাম। এরপরে দেখো যদি আমাদের মাঝখানে হয়, তাহলে মাঝখানের সূত্রে I = 112 ml স্কয়ার। তাহলে এখান থেকে আমরা জড়তার ভ্রামক বের করব এবং k = কি হবে, l বাই √12। এখান থেকে আমরা জড়তার চক্রগতির ব্যাসার্ধ বের করে নিলাম। ওকে, তো এই হলো আমাদের দেওয়া পর্যন্ত। এবং এরপরে রয়েছে ইউ নাম্বার, যেটা রয়েছে যে প্রতি মিনিটে 10 বার ঘুরলে দ্বন্দ্বের প্রান্তবিন্দু ও মাঝখানে ঘূর্ণন গতিশক্তির তুলনা করো। তাহলে প্রান্তবিন্দুর জন্য আমাদের মাঝখানের জন্য জড়তার ভ্রামক আমরা পাবো যেটা I এর মান, এবং প্রান্তবিন্দুর জন্য যেটা পাবো আমরা I এর মান। এটা হলো মাঝখানে, এটা হলো প্রান্তবিন্দুর জন্য যে I এর মান পাবো। সেইখান থেকে আমরা বের করে নিব কি নম্বরে যেটা বের করে নিব যে তোমার ই এর মান। তাহলে ই সমান আমরা এটা ধরে নিলাম যে প্রান্তবিন্দু E1, তাহলে হাফ I ওমেগা স্কয়ার। তাহলে I এর মান যেটা রয়েছে কি, যে E1 যদি ধরে নিই তাহলে E1 হবে, তাহলে E1 ধরে নাও, এখানে E2 ধরে নিই, E2 ধরে নাও, তাহলে এখানে কি হবে I2, তাহলে E2 সমান হবে হাফ I2 ওমেগা স্কয়ার। এইটা দুটার মান তুলনা করে দাও, তাহলে আমাদের এই লাস্টের অঙ্কটা হয়ে যাবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, একটা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি আমি। তো তোমাদের দেখো যতগুলো প্রশ্ন আমি করালাম খুব ছোট এবং বেশি বড়ও নয় এবং জটিলও নয়। এগুলো অঙ্ক তোমরা যদি প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের এর বাইরে আর মনে হয় না যে প্রশ্ন তোমাদের আসবে। তো এই দ্বিতীয় সৃজনশীল আলোচনা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টস বক্সে একটু জানিয়ে দিবা, এবং আমার চ্যানেলটি লাইক শেয়ার করবা অন্যদেরকে দেখার জন্য, এবং সাবস্ক্রাইব করে রাখবা নেক্সট সৃজনশীল পাওয়ার আশায়। তো আগামী এই অধ্যায়েরই আরো সৃজনশীল রয়েছে, আরো সৃজনশীল ক্লাস দেখার জন্য, ভিডিও দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।